তুষার অন ডেইলি পলিটিক্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কোনো সমাপ্তির লক্ষণ দেখা যাচ্ছে না। 2022 সালের ফেব্রুয়ারিতে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ এখনো চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতা গ্রহণের আগেই ঘোষণা দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধ সমাপ্ত করবেন। সেই আশায় বিশ্ববাসী অপেক্ষা করেছে এই যুদ্ধের, কারণ এই যুদ্ধের মূল্য পৃথিবীর সব মানুষকেই চোকাতে হচ্ছে। তেলের দাম, জ্বালানির দাম বৃদ্ধির ফলে দ্রব্যমূল্যের বৃদ্ধি সবাইকেই ক্ষতিগ্রস্ত করছে। এরকম পরিস্থিতিতে আমরা আজকে দেখব যে আসলে যুদ্ধটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যুদ্ধটা আদৌ সমাপ্তির পথে যাচ্ছে কিনা। আপনারা জানেন যে অনেকবার এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একাধিকবার উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয়েছে সেই বিষয়টাই আজকে দেখার বিষয়। আমরা যদি দেখি, মাঝে মাঝে কিছু সময় রাশিয়ার হামলা কিন্তু কমেছে, কিন্তু শেষ পর্যন্ত এখন সর্বশেষ এসে দেখা যাচ্ছে যে যুদ্ধের হামলার তীব্রতা কিন্তু বাড়িয়েছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে অনড়। তিনি সম্প্রতি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন যে ইউক্রেন এক অর্থে রাশিয়ারই অংশ, কারণ সেখানে রুশভাষী মানুষ আছে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে রাশিয়ায় একটা প্রবাদ আছে যে যেখানে রাশিয়ান সৈন্যরা পা দেয় সেই জায়গা রাশিয়ার হয়ে যায়। বস্তুত এই বক্তব্য দেওয়ার পর থেকেই এই যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউক্রেনের পরিণতি নিয়ে সবাই একটা আশঙ্কার মধ্যেই পড়ে যায় যে এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং ক্রমশ এই যুদ্ধ সম্পূর্ণ ইউক্রেনকে দখল করা এবং পরবর্তীতে আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়া, যা ইউরোপকে শঙ্কায় ফেলেছে। এছাড়া এই যুদ্ধ চলাকালীন সময়ে ইউরোপ এখান থেকে গা বাঁচিয়ে চলতে চেয়েছে একটা পর্যায়ে, বিশেষ করে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সেখানে আর বিনিয়োগ না করার এবং ইউক্রেনের সঙ্গে চুক্তি করে নিজেকে সেফ পজিশনে রাখার ঘোষণা দিয়েছিলেন। তখন থেকে এরপর থেকে ইউরোপ নতুন করে ভাবতে থাকে যে ইউরোপের ভবিষ্যৎ রক্ষা করতে গেলে ইউরোপকে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। সেই ধারাবাহিকতায় একদিকে যখন নির্বিচার রুশ হামলা চলছে, তখন কিন্তু ইউরোপ একত্রিত হচ্ছে। আপনারা দেখেন, সম্প্রতি আমরা ন্যাটোভুক্ত যে 32টা দেশ আছে, সেই 32টা দেশের যে সামরিক সংগঠন ন্যাটো কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা এখন পর্যন্ত তাদের মোট জিডিপির 2% সামরিক খাতে ব্যয় করে, কিন্তু আগামী 10 বছরের মধ্যে ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে সেটাকে 5% নিয়ে যাওয়া হবে। এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যবাহী। একই সঙ্গে ইউরোপের অন্যতম প্রধান সামরিক শক্তি ফ্রান্সের প্রেসিডেন্ট সম্প্রতি একটা বক্তব্যে বলেছেন, তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছেন যে ফ্রান্সও তার সামরিক ব্যয় বাড়াবে, এবং তিনি বলেছেন যে স্বাধীন থাকতে গেলে শক্তি সঞ্চয় করতে হয়। এই কারণ এই কথাটার মধ্যেও কিন্তু একটা বড় তাৎপর্যপূর্ণ ইঙ্গিত লুকিয়ে আছে। সকলে এখন শক্তি সঞ্চয়ের দিকে মনোযোগ দিচ্ছে, অর্থাৎ তারা বুঝেছেন যে এই যুদ্ধের সমাপ্তি আসলে হচ্ছে না, যুদ্ধের শুরু হলো মাত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই বিশ্ব ব্যবস্থার রাশিয়ার আধিপত্যে শেষ হয়েছিল কিন্তু 90-এর দশকে রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বিভক্তিকরণের মধ্য দিয়ে। প্রেসিডেন্ট পুতিন তিনি কিন্তু সেই সাম্রাজ্য পুনরুদ্ধারের একটা বাসনা মনে মনে রাখেন এবং তিনি বারবার বলেন, এবং সোভিয়েত ফেডারেশনের যে বিভক্ত দেশগুলো সেখানে তার আধিপত্য কায়েম রাখার জন্য কিন্তু পুতিন মরিয়া। তো আমরা যদি দেখি যে ন্যাটো তার সামরিক ব্যয় বাড়ালে কি পরিসংখ্যান দাঁড়াচ্ছে, আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি যে
ন্যাটো 2017 সালে $32 বিলিয়ন তার সামরিক খাতে ব্যয় করেছে। ন্যাটোভুক্ত যে 32টা দেশ আছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের, $32 বিলিয়ন ব্যয় করেছে। কিন্তু যদি সামরিক ব্যয় তারা 5% বাড়ায় তাদের জিডিপির, তাহলে সেই পরিমাণ দাঁড়ায় $64 বিলিয়ন। এখন আমরা যদি আরেকটু পরিসংখ্যানের দিকে যাই, যে গত বছর অর্থাৎ 2024 সালে ন্যাটো তার সামরিক খাতে ব্যয় করেছে মোট $1.5 ট্রিলিয়ন। এই অঙ্কটা কিন্তু বিশাল, তারপরেও সেই পরিমাণ $1.5 ট্রিলিয়ন। কিন্তু এই ব্যয় আমরা যদি ধরি, এইটা সারা বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোর যে মোট সামরিক ব্যয়, সেই সামরিক ব্যয়ের অর্ধেক। অর্থাৎ সারা পৃথিবীতে যে সামরিক ব্যয় হয় সেই ব্যয়ের অর্ধেকই $1.5 ট্রিলিয়ন। এখন যদি 5% জিডিপি তারা বাড়ায়, মানে 5% বরাদ্দ যদি বাড়ায় সামরিক খাতে, তাহলে সেই পরিমাণ যে দাঁড়ায় $13 ট্রিলিয়ন। এখন আমরা আবার একটু দেখি যে রাশিয়ার মোট জিডিপি $13 ট্রিলিয়ন, কিন্তু ইউরোপের ন্যাটোভুক্ত দেশের সামরিক ব্যয় বাড়তেছে। আর রাশিয়ার মোট জিডিপি কিন্তু $2 ট্রিলিয়ন তাদের মোট জিডিপি, যেখানে যুক্তরাষ্ট্রের একার মোট জিডিপির পরিমাণ $29 ট্রিলিয়ন। আর ইউরোপের মোট জিডিপি, এটা হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলোর মোট জিডিপি হচ্ছে $26 ট্রিলিয়ন। এখন এই $26 ট্রিলিয়ন 5% যদি তারা প্রতি বছর ব্যয় করতে থাকে, তাহলে এখানে স্পষ্টত ইউরোপের চেয়ে অনেক বেশি পরিমাণ ব্যয় বরাদ্দ করতেছে ন্যাটোভুক্ত দেশগুলো। কিন্তু সর্বোপরি রাশিয়া একটা বিশাল ভূখণ্ড, এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত তাদের সীমান্ত। একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক দেশগুলোর মধ্যে দ্বিতীয় হচ্ছে রাশিয়া। এরকম একটা দেশ যাদের বিশাল সামরিক অবকাঠামো, তাদের প্রতিরক্ষা সরঞ্জাম, অত্যাধুনিক অস্ত্র, সুতীব্র যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুদ কিন্তু রাশিয়ার আছে। এই শ্বেতভল্লুকের ভয়ে সব সময় থাকে ইউরোপ। বস্তুত ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার কখনোই সখ্য গড়ে ওঠেনি রাশিয়ার এই বিশাল আয়তন আর এই বিপুল সামরিক শক্তির তারতম্যের কারণে। এত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মূলত আমেরিকার আশ্বাসে, আমেরিকার ছত্রছায়ায়, আমেরিকার ভরসায় ইউরোপ তার সামরিক অবকাঠামো বাড়ায়নি। কিন্তু এখন যখন বাড়তে শুরু করেছে, তখন বিশ্বব্যাপী নতুন সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যার মূল কারণ হচ্ছে যে সবাই যদি এইভাবে সামরিক ব্যয় বাড়াতে থাকে, তাহলে সেখানে অস্ত্রের সংঘাত অনিবার্য। আর যদি ইউরোপের মধ্যে আর একটা যুদ্ধ বাধে, তাহলে অবশ্যই তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা আমরা শুনতে পাব। কারণ বিশ্ব ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম পর্বে পা দিয়ে ফেলেছে। ইউরোপ এবং আমেরিকা যখন সামরিক ব্যয় এইভাবে বাড়াতে শুরু করবে বা শুরু করেছে, তখন কিন্তু চীন, যে এখন সুপার পাওয়ার হওয়ার, পরাশক্তি হওয়ার বাসনা রয়েছে তার, এবং সেই যোগ্যতাও তার রয়েছে, পাশাপাশি ভারত, ইরান, অন্যান্য দেশগুলো তাদের সামরিক ব্যয় বাড়াতে শুরু করবে। ফলে বিশ্বব্যাপী একটা অস্থিরতা তৈরি হবে এবং সেখানে সমস্ত দেশগুলোর মধ্যে শক্তি বৃদ্ধির যে প্রবণতা, পারমাণবিক শক্তি চর্চার যে অদম্য বাসনা, সেগুলো কিন্তু বাস্তবিত হতে শুরু করবে। আর তখন মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে এক ক্ষমতার লড়াই শুরু হবে। সেই ক্ষমতার লড়াইয়ে বহু দেশ এক একটা শিবিরে ভাগ হবে, যার একদিকে থাকবে আমেরিকা, ইউরোপ, আরেকদিকে থাকবে চীন, অন্য দেশ। এর পাশাপাশি চীন, রাশিয়া, অন্যান্য দেশ, এর মাঝে শক্তিশালী দেশ ভারত, ইসরায়েল, ইরান, তারা প্রত্যেকে বিভিন্ন জায়গায় অবস্থান নেবে। ফলে একটা পর্যায়ে দেখা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। সুতরাং এখনই ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান হচ্ছে না, এটা ধরে নেওয়া যায়। এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আগামী 2-1 দশকের মধ্যেই সারা বিশ্ব আরো এক অনিশ্চিত পর্বে পা দেবে।
ভালো থাকবেন সবাই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।